আচ্ছা, আজকে আমি তোমাদের পড়াচ্ছি বায়োমলিকুলস এর ভিতরে অ্যামিনো অ্যাসিড এন্ড প্রোটিন। অ্যামিনো অ্যাসিড আমরা সবাই জানি, অ্যামিনো অ্যাসিড গুলো মনোমার ইউনিট অফ প্রোটিন। অ্যামিনো অ্যাসিড গুলো জোড়া লেগে পেপটাইড এবং প্রোটিন তৈরি হয়। নেচারে প্রায় 300 অ্যামিনো অ্যাসিড আছে, তার মধ্যে 20টা বায়োলজিক্যালি অ্যাক্টিভ এবং আমাদের প্রোটিন সিনথেসিসে, আমাদের বডির যে প্রোটিন সেগুলো সিনথেসিসে অংশ নেয় এই 20টা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের ইম্পর্টেন্স যদি আমরা বলতে চাই, প্রথমে আমরা আসি যে আমরা এটা ইনফ্যান্ট গ্রোথকে সাপোর্ট করে, অ্যাডাল্টের হেলথকে মেনটেন করে এবং স্ট্রাকচারাল ফাংশন, হরমোনাল ফাংশন, ক্যাটালাইটিক ফাংশন, এরকম অনেক ফাংশন করবে এই অ্যামিনো অ্যাসিড গুলো। অ্যামিনো অ্যাসিড আর এর ডেরিভেটিভস যেগুলো আছে এগুলো ইন্টারসেলুলার ফাংশনে কাজ করে, যেমন নার্ভ ট্রান্সমিশন, সেল গ্রোথ রেগুলেট করবে। এছাড়া পরফাইরিন, পিউরিন, পাইরিমিডিন এগুলো সব সিনথেসিস করবে এই অ্যামিনো অ্যাসিড গুলো। অ্যামিনো অ্যাসিডের শর্ট পলিমার যেগুলোকে আমরা বলি পলিপেপটাইড, এগুলো কি করে নিউরো এন্ডোক্রাইন সিস্টেমের অনেক কাজ করে, যেমন হরমোন হিসেবে কাজ করে, হরমোন রিলিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, নিউরোমডুলেটরস, নিউরো ট্রান্সমিটার, হ্যাঁ, এগুলো হিসেবে কাজ করে। অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমে বিভিন্ন এনজাইম লাগে। এই এনজাইম গুলো যদি কোনোটা জেনেটিক ডিফেক্টের কারণে এনজাইম গুলো ডিফেক্টিভ হয়, তাহলে কিছু ডিজিজ প্রডিউস করে, যেমন ফিনাইলকিটোনিউরিয়া, অ্যালবিনিজম, ওই যে তোমরা যে দেখেছো না সাদা শ্বেতি টাইপের রোগ, চুল, স্কিন সবকিছু সাদা হয়ে যায়, এই টাইপের আর কি। ম্যাপল সিরাপ ইউরিন ডিজিজ, হ্যাঁ, এগুলো ডিজিজের নাম। আরেকটা আছে অ্যামিনো অ্যাসিডেরিয়া, যেটা অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্ট যদি হ্যাম্পার হয় তখন এই ডিজিজটা হয়। অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে দেখবো যে একটা কার্বনের সাথে এটা একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে আর একটা হাইড্রোজেন থাকবে। এই এতটুকু প্রতিটা অ্যামিনো অ্যাসিড একই জিনিস। আরেকটা থাকবে সাইড চেইন আর। এই এই স্ট্রাকচারটা সব অ্যামিনো অ্যাসিডের জন্য কমন এক্সেপ্ট প্রোলিন। প্রোলিন ছাড়া সবগুলির একই থাকবে। প্রোলিনে কি থাকবে যে নিচে দেখো, এটা হচ্ছে প্রোলিনের যে সাইড চেইন আর, এটা আবার অ্যামিনো গ্রুপের সাথে একটা রিং স্ট্রাকচার ফর্ম করে থাকে, হ্যাঁ, এটাকে আমরা বলি ইমিনো অ্যাসিড। ফিজিওলজিক পিএইচ, যেটা আমাদের ব্লাডের পিএইচ 7.4, এটাতে সব অ্যামিনো অ্যাসিড গুলো কার্বক্সিল গ্রুপটা ডিসোসিয়েটেড থাকবে আর অ্যামিনো গ্রুপটা প্রোটনেটেড থাকবে। একটা প্রোটিনে যখন অ্যামিনো অ্যাসিড কম্বাইন্ড থাকে তখন দেখা যায় যে একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ আর একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে বন্ড ফর্মেশন করে। তাহলে প্রোটিনের যত অ্যামিনো অ্যাসিড সবগুলির কার্বক্সিল এবং অ্যামিনো গ্রুপগুলো সব বন্ড ফর্মেশন থাকবে, কাজে ফ্রি থাকবে না। এই জন্য অ্যামিনো অ্যাসিড যেটা সাইড চেইন থাকে আর, এইটার যে রোল থাকবে, এটা কি করে, এইটার যে নেচার থাকবে সেই প্রোটিনে অ্যামিনো অ্যাসিড নেচারও সেইটাই থাকবে। যেমন আর যদি থাকে নন পোলার, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটা কি হবে, ওয়েলি আর লিপিড লাইক হবে, হাইড্রোফোবিক হবে এবং প্রোটিন যে মলিকুল তার মাঝে এটা থাকবে, পড়ে থাকবে। আর যদি এটা পোলার হয় তাহলে দেখা যায় যে এটা অ্যাকুয়াস এনভায়রনমেন্টকে প্রেফার করবে আর এটা প্রোটিনের সারফেসে এই অ্যামিনো অ্যাসিড গুলো থাকে। অ্যামিনো অ্যাসিডকে আমরা কয়েকটা ভাবে ক্লাসিফাই করতে পারি। এই সবগুলি ক্লাসিফিকেশন এই আর গ্রুপের উপর ডিপেন্ড করেই। যদি আর গ্রুপটা নন পোলার এবং হাইড্রোফোবিক হতে পারে, এছাড়া পোলার আনচার্জড হতে পারে, এছাড়া যদি পজিটিভলি চার্জড হয় তাহলে আমরা সেটাকে বলি বেসিক অ্যামিনো অ্যাসিড, আর যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে আমরা তাকে বলি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। এখানে দেখো, যেমন এখানে দেখো সাইড চেইন গুলো, এগুলো হচ্ছে নন পোলার সাইড চেইন, গ্লাইসিন, অ্যালানিন, এরপরে মেথিওনিন, ফিনাইল অ্যালানিন। আর পোলার সাইড চেইনে আছে দেখো সেরিন, থ্রেওনিন, সিস্টিন, টাইরোসিন, অ্যাসপারাজিন, গ্লুটামিন। যেগুলি অ্যাসিডিক বা যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ সাইড চেইন থাকে, এখানে দেখো
অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামেট, হ্যাঁ, অ্যাসপার্টেট আর গ্লুটামেট। আর বেসিক সাইড চেইন থাকবে লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন। অ্যামিনো অ্যাসিড এখানে আরেকটা জিনিস খেয়াল করো, প্রতিটা অ্যামিনো অ্যাসিড যেমন গ্লাইসিন, এটাকে আমরা একটা সিম্বল দিয়ে বোঝাই, সেটা হচ্ছে GLY, অথবা একটা যদি সিঙ্গেল একটা লেটার দিই তাহলে জি দিয়ে ডিনোট করব। লিউসিন, যেমন লিউসিনটা আমরা LEU দিয়ে ডিনোট করি, আর যদি একটা লেটার দিয়ে বোঝাতে চাই তাহলে L দিয়ে। এরকম প্রতিটা অ্যামিনো অ্যাসিডের সিম্বল নির্দিষ্ট। এখন অ্যামিনো অ্যাসিডকে আমরা আরেকটা ভাবেও ক্লাসিফিকেশন করতে পারি, সেটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড আমরা আগেই বলেছি যে 20টা অ্যামিনো অ্যাসিড আমাদের বডির প্রোটিন সিনথেসিসে অংশ নেয়। এর মধ্যে 10টা অ্যামিনো অ্যাসিড আমাদের বডি নিজেই সিনথেসিস করতে পারে, আর বাকি 10টা অ্যামিনো অ্যাসিড এটা আমাদের বডি সিনথেসিস করতে পারে না, অথবা করতে পারলেও একটু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে করতে পারে না। তাহলে এগুলোকে বলা হয়, যেগুলো আমাদের ডায়েটে অবশ্যই থাকতে হবে যে অ্যামিনো অ্যাসিড গুলো, সেগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। প্রতিটা অ্যামিনো অ্যাসিডই প্রোটিন সিনথেসিসের জন্য এসেনশিয়াল, কিন্তু আমরা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলি শুধু তাদেরকে যেগুলি ডায়েটে সাপ্লাইড হতে হবে, না হলে এটা আমাদের বডি সিনথেসিস করতে পারবে না। হ্যাঁ, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখার জন্য এখানে একটু দেখো যে প্রাইভেট টিম হল, এটা জাস্ট মনে রাখার জন্য এটা একটা সূত্র দেওয়া হয়েছে। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমরা বলি 8টা, আর বাকি যে দুটো আর্জিনিন আর হিস্টিডিন, এই দুটো শুধুমাত্র চাইল্ডহুডে এবং হচ্ছে রিকভারি ফ্রম ইলনেস, মানে অসুস্থ অবস্থা থেকে যখন আমরা সুস্থ হই সেই সময়ে এসেনশিয়াল, বাকি সময় এটা আমাদের বডি অ্যাডাল্টে এটা বডি সিনথেসিস যতটুকু করে অতটুকুতে আমাদের কাজ চলে যায়। কাজে এই দুটাকে আমরা বলি সেমি এসেনশিয়াল। আর এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলোর নাম এটা মনে রাখবে: ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, মিথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, লিউসিন, লাইসিন। অ্যামিনো অ্যাসিডের কিছু প্রপার্টি আমরা পড়ি, অল্প কিছু প্রপার্টি। যেমন যে 20টা অ্যামিনো অ্যাসিডের কথা বলেছি, এর প্রত্যেকটাই জেনেটিক্যালি কোড করা। আমাদের ডিএনএ এর ভিতরে আমরা জানি যে একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে ডিনোট করে। এই 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য আমাদের ডিএনএ তে কোডন আছে। 21st অ্যামিনো অ্যাসিড বলা হয় সেলেনোসিস্টিন কে। এছাড়া অ্যামিনো অ্যাসিড গুলো পজিটিভ, নেগেটিভ বা জিরো নেট চার্জ থাকতে পারে। এগুলি পোলার সলভেন্ট, যেমন ওয়াটার, ইথানল, এগুলোতে সলিউবল, কিন্তু নন পোলার সলভেন্ট যেমন বেনজিন, ইথার, এগুলোতে ইনসলিউবল থাকে। আইসোইলেকট্রিক পয়েন্ট বলি আমরা সেই পিএইচে যে পিএইচে অ্যামিনো অ্যাসিড গুলো ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে, কোনো নেট চার্জ জিরো থাকে। এবং এই যখন ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে এই পিএইচে অ্যামিনো অ্যাসিডকে আমরা ইচ্ছা করলে, মানে এই সময় অ্যামিনো অ্যাসিড গুলো প্রিসিপিটেটেড হয়। হ্যাঁ, তখন কোনো একটা অ্যামিনো অ্যাসিডের সলিউশন থেকে সেই অ্যামিনো অ্যাসিডটা আমরা সেপারেট করতে পারি এই আইসোইলেকট্রিক পয়েন্টে। এবং এই আইসোইলেকট্রিক পয়েন্টে যে অ্যামিনো অ্যাসিডের আয়নটা থাকে, যখন পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে জিরো, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় জুইটার আয়ন। হ্যাঁ, এই অ্যামিনো অ্যাসিডকে তখন বলা হয় জুইটার আয়ন। এখানে দেখো, এখানে অ্যামিনো অ্যাসিডকে দেখে, এখানে কার্বক্সিল গ্রুপে একটা নেগেটিভ চার্জ, এখানে অ্যামিনো গ্রুপে একটা পজিটিভ চার্জ, কাজেই এটা হচ্ছে জুইটার আয়ন হিসেবে আছে। আর এটা এই পিএইচটাকে আমরা বলবো আইসোইলেকট্রিক পয়েন্ট। এর চেয়ে বেশি যদি যায় তখন দেখা যাবে ডিপ্রোটনেটেড হয়ে আছে, একটা প্রোটন কম। আবার এর চেয়ে কম পিএইচে যখন আসবে তখন দেখা যাবে প্রোটনেটেড, ডাইপ্রোটনেটেড, দুটো হাইড্রোজেন এখানে পেয়েছে। অ্যামিনো অ্যাসিড গুলো যখন পলিপেপটাইড বা প্রোটিন ফর্মেশন করে তখন কি হয়, দুটো অ্যামিনো অ্যাসিডের মাঝে পেপটাইড বন্ড ফর্ম হয়। পেপটাইড বন্ড ফর্ম হবে কিভাবে? একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপে একটা একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে এবং একটা ওয়াটার এখানে রিমুভ হবে। এই পেপটাইড বন্ড গুলো আমরা যখন একটা পলিপেপটাইডের পেপটাইড বন্ড গুলো এমন ভাবে সাজানো থাকবে, আমাদের পড়তে হবে লেফটে থাকবে এন টার্মিনাল আর রাইটে থাকবে কার্বক্সিল টার্মিনাল। আমরা যখন পড়বো তখন আমরা এন টার্মিনাল থেকে কার্বক্সিল টার্মিনাল পর্যন্ত পড়বো। যেমন যদি গ্লুটামেট আর সিস্টিন দিয়ে কোনো একটা অ্যামিনো অ্যাসিড হয়, আমরা এখানে বলবো গ্লুটামেট গ্লুটামিল সিস্টিন, মানে শেষেরটায় আইএনই যোগ করবো, আর আগের সবগুলি অ্যামিনো অ্যাসিডে ওয়াইএল যোগ করবো। যদি 3টা থাকে তাহলে গ্লুটামিল, সিস্টিনাইল, মেথিওনিন। এই 4টাই যদি থাকে তাহলে আমরা বলবো গ্লুটামিল, সিস্টিনাইল, মেথিওনাইল, গ্লাইসিন। ঠিক আছে, এভাবে অ্যামিনো অ্যাসিডটা, এই পলিপেপটাইডটার নামকরণ করা হয়।
যদি দুইটা অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা ডাইপেপটাইড বন্ড মাঝখানে থাকে সেই অ্যামিনো অ্যাসিডকে সেটাকে আমরা বলবো ডাইপেপটাইড। তিনটা অ্যামিনো অ্যাসিড দুইটা পেপটাইড বন্ড থাকলে বলবো ট্রাইপেপটাইড। 3 থেকে 100টা অ্যামিনো অ্যাসিড যদি কম্বাইন্ড হয় পেপটাইড বন্ড দিয়ে সেটাকে আমরা বলি পলিপেপটাইড। আর 100-র বেশি যখন থাকবে তখন সেটাকে আমরা বলি প্রোটিন। প্রোটিনগুলো হয় হাই মলিকুলার ওয়েট। প্রোটিনের কিছু প্রপার্টি আমরা জানি, এটা কলয়েড ইন নেচার, সলিউবল ইন ওয়াটার, সল্ট সলিউশন, ডাইলিউট অ্যাসিড এন্ড অ্যালকালি। স্ট্রং অ্যাসিড বা উইক অ্যাসিডে যদি আমরা প্রোটিনটাকে ট্রিটমেন্ট করি তাহলে সেটা কোয়াগুলেশন হয়ে যায়, জমে যায়। হ্যাঁ, প্রোটিনের আবার আইসোলেটরি পিএইচ আছে এবং সেই পিএইচে এটাকে প্রিসিপিটেশন করা যায়। আর বিভিন্ন ফিজিক্যাল এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করলে প্রোটিনটা ডিনেচারেশন হয়, মানে প্রোটিনটা তখন তার নর্মাল যে কনফরমেশন সেটা হারিয়ে ফেলে। ইম্পর্টেন্স আমরা মোটামুটি অ্যামিনো অ্যাসিডের সময় বলেছি, তারপরে আরো কিছু ইম্পর্টেন্স আমরা বলি প্রোটিনের ক্ষেত্রে। এটা হচ্ছে প্রোটিনটা কি করে, এটা মাল্টিপল রোল প্লে করে একটা সেলের ফিজিক্যাল এবং ফাংশনাল ক্ষেত্রে। যেমন একটা সেলের যে সাইটোস্কেলিটন ফর্ম করে এই প্রোটিন, হ্যাঁ, এর ফলে সেলের একটা সেলুলার শেপ, ফিজিক্যাল ইন্টিগ্রিটি মেইনটেইন হয়। মাসেলে যে অ্যাক্টিন মায়োসিন থাকে এগুলো প্রোটিন, এগুলো মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। প্রোটিন নিজে যখন ব্লাডে থাকে তখন কলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে। হিমোগ্লোবিন এর একটা পার্ট হচ্ছে প্রোটিন, গ্লোবিন পার্টটা হচ্ছে প্রোটিন, এটা অক্সিজেনকে ক্যারি করে। এছাড়া অ্যান্টিবডি যেগুলো আমরা জানি ইমিউনোগ্লোবুলিন, এগুলো এক ধরনের প্রোটিন, আমাদের বডির ডিফেন্স মেকানিজমে এরা হেল্প করে। কিছু প্রোটিন আছে যেমন লাইপোপ্রোটিন, এটা লিপিডকে ট্রান্সপোর্ট করে। হ্যাঁ, এছাড়া প্রোটিনগুলো এনজাইম হিসেবে কাজ করে। এনজাইমগুলো কি করে, এনার্জি জেনারেট করে, বায়োমলিকুলস সিনথেসিস করে, আবার ডিগ্রেড করে, জিন ট্রান্সক্রিপশন, রিপ্লিকেশন এগুলোতে হেল্প করে, মেসেঞ্জার আরএনএ প্রসেসিং এ হেল্প করে। আবার কিছু প্রোটিন ক্যারিয়ার হিসেবে কাজ করে, যেমন আয়রনকে ক্যারি করে ফেরিটিন নামের একটা প্রোটিন। কিছু প্রোটিনকে আমরা বায়োমার্কার হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি, আমাদের যদি কোনো ডিজিজ আছে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য আমরা এটা ডায়াগনোসিস করি। প্রোটিনকে ক্লাসিফাই করা যায় অনেকগুলো ভাবে। প্রথম যেটা সলিবিলিটির উপর ডিপেন্ড করে, যেমন এটা ইনসলিবল ইন ওয়াটার, কেরাটিন কোলাজেন, আবার সলিবল ইন ওয়াটার সেটা মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন এই টাইপের। আরেকটা শেপ বা কনফরমেশনের উপর ডিপেন্ড করে আমরা বলি ফাইব্রাস প্রোটিন আর গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন যেটা সেটা কম্প্যাক্ট হয়, এটার হচ্ছে অ্যাক্সিয়াল রেশিও বলা হয়, মানে হাইয়েস্ট ডায়ামিটার আর লোয়েস্ট ডায়ামিটার আমরা যদি রেশিও করি তাহলে এটা 3 এর কম হবে। হ্যাঁ, তখন সেটাকে আমরা বলি গ্লোবিউলার প্রোটিন। আর যেটার ডায়ামিটার 10 অ্যাক্সিয়াল রেশিও যেটা 10 এর বেশি হবে, মানে যখন আমি হাইয়েস্ট ডায়ামিটার আর লোয়েস্ট ডায়ামিটারটা রেশিও করব তখন সেটাকে আমরা বলবো ফাইব্রাস প্রোটিন, যেমন কোলাজেন। হ্যাঁ, একটা ফাইব্রাস প্রোটিন। এছাড়া কম্পোজিশনের উপর ডিপেন্ড করে আমরা সিম্পল, কনজুগেটেড, ডেরাইভড তিন ভাগে ভাগ করি। সিম্পল প্রোটিন আমরা বুঝতে পারছি শুধুমাত্র প্রোটিনই আছে, এখানে অন্য কিছু নাই, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটামিন, প্রোলামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। কনজুগেটেড প্রোটিনে প্রোটিনের সঙ্গে একটা নন প্রোটিন পার্ট থাকে, যেমন লিপিড থাকলে আমরা বলি লাইপোপ্রোটিন, যদি টাইটলি বাউন্ড মেটাল থাকে মেটালোপ্রোটিন, ফসফেট থাকলে ফসফোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, ফ্ল্যাভোপ্রোটিন, হিমোপ্রোটিন, হ্যাঁ, ক্রোমোপ্রোটিন, এগুলো হচ্ছে কনজুগেটেড প্রোটিন। আর প্রোটিন থেকে যেটা ডেরাইভড হয়, যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি ডেরাইভড প্রোটিন, যেমন প্রোটিওজ, পেপটন, স্মল পেপটাইডস, এই টাইপের। প্রোটিনের নেচারের উপর ডিপেন্ড করে আবার অ্যাসিডিক আর বেসিক দুই ধরনের ভাগে ভাগ করি। বেসিক প্রোটিনের এক্সাম্পল হচ্ছে হিস্টোন, আর ব্লাড প্রোটিন গুলো অ্যাসিডিক প্রোটিন। বায়োলজিক ফাংশনের উপর প্রোটিনকে আবার ভাগ করা হয় অনেকগুলি ভাবে। এগুলো আমরা এখানে ফাংশন গুলো সব আগেই বলেছি, এখন শুধু নাম আর এক্সাম্পল বলি। যেমন স্ট্রাকচারাল প্রোটিন আছে কোলাজেন, কেরাটিন, কন্ট্রাকটাইল প্রোটিন, অ্যাক্টিভ মায়োসিন, ট্রান্সপোর্ট প্রোটিন আছে হিমোগ্লোবিন, লাইপোপ্রোটিন, স্টোরেজ ফাংশন ক্যাসিন, ফেরিটিন, হরমোন যেমন ইনসুলিন, গ্রোথ হরমোন, এনজাইম হিসেবে কাজ করে সুক্রেজ, ট্রিপসিন, প্রোটেকশন দিবে কি ইমিউনোগ্লোবিউলিন। তাহলে এই হচ্ছে প্রোটিনের ক্লাসিফিকেশন। এখন আমরা পড়বো প্রোটিনের স্ট্রাকচার। আমরা জানি প্রোটিন অনেক অ্যামিনো অ্যাসিড, অনেকগুলি অ্যামিনো অ্যাসিড, 100-র বেশি অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়।
আর এই প্রোটিন গুলো অ্যামিনো অ্যাসিডের নেচারের উপর ডিপেন্ড করে বিভিন্ন স্ট্রাকচার ফর্ম করে। যেমন আমরা চারটা লেভেলের স্ট্রাকচার পাই: প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার আর কোয়াটারনারি স্ট্রাকচার। এখন একটা একটা করে একটু বলি আমরা। প্রাইমারি স্ট্রাকচার যদি হয় তখন জাস্ট অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স জেনেটিক্যালি কোড করা, মানে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হয়, সেই প্রোটিনে যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স থাকে সেটাই হচ্ছে প্রাইমারি সিকোয়েন্স বা প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারে প্রোটিনগুলোকে একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড দিয়ে আটকানো থাকে। এবং এই সিকোয়েন্স যদি, যেমন এটা হচ্ছে নর্মাল আরবিসি, এটা হচ্ছে বাইকনকেভ শেপে থাকে, এর ভিতরে যে হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেইন, সেখানে সিকোয়েন্স, এটা হচ্ছে নর্মাল সিকোয়েন্স। এখানে 6th পজিশনে থাকে হচ্ছে গ্লুটামেট। এটা যদি কোনো কারণে ভ্যালিন দিয়ে রিপ্লেসড হয়, একটা মাত্র অ্যামিনো অ্যাসিড যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখো আরবিসি শেপটা কেমন ডিস্টর্টেড হয়ে যায় এবং একটা ডিজিজ প্রডিউস করে, সেটাকে আমরা বলি সিকল সেল অ্যানিমিয়া। তখন ঠিকমতো অক্সিজেন ক্যারি করতে পারে না, ঠিকমতো অক্সিজেন সাপ্লাই দিতে পারে না, পেরিফেরিতে এই আরবিসি গুলো ঢুকতে পারে না, অনেক প্রবলেম হতে পারে। কাজেই প্রাইমারি স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, এবং প্রাইমারি স্ট্রাকচারটা একটা আরেকটার সাথে যে পেপটাইড লিঙ্কেজ দিয়ে এটা অ্যাটাচড থাকে, এটা একটা কোভ্যালেন্ট বন্ড। প্রাইমারি স্ট্রাকচারের উপরই সেই প্রোটিনের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেকাংশে ডিপেন্ড করে। সেকেন্ডারি স্ট্রাকচার, আমরা বলেছি যে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের কি সাইড চেইন আছে একটা আর, তাই না? এই আর সাইড চেইনের কোনোটা অ্যাসিডিক, কোনোটা বেসিক, এরকম এই আছে। তাহলে এই যে 3টা বা 4টা অ্যামিনো অ্যাসিড মিলে একটা অ্যামিনো অ্যাসিড, একটা প্রোটিন রেসিডিউ একটা তৈরি করে। এবং এইটার যে সাইড চেইন আর এর যে অ্যামিনো অ্যাসিডের যে সাইড চেইন আর গুলো থাকে, এই আর কি নিজেদের মধ্যে আবার ইন্টারাকশন হয়, যেমন অ্যাসিডিকের সাথে বেসিকের ইন্টারাকশন হবে। যদি হাইড্রোফোবিক সবগুলো যদি নন পোলার থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে হাইড্রোফোবিক হবে এবং এক জায়গায় জমা হয়ে থাকতে চাইবে। তাহলে এইসব ইন্টারাকশন, মানে এইসব কারণে সেই অ্যামিনো অ্যাসিডের যে লিনিয়ার সিকোয়েন্স ছিল, সেটা বিভিন্ন শেপ ফর্ম করে। এই শেপগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে আলফা হেলিক্স, আর একটা আছে বিটা প্লিটেড শীট, এছাড়াও লুপ টুপ আরো অনেক কিছু আছে। তো এইটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারকে যে বন্ড বা যে ফোর্সের মাধ্যমে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে, সেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক ইন্টারাকশন, ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, ভ্যান ডার ওয়াল ফোর্স। টারশিয়ারি স্ট্রাকচার কি হয়? এটা হচ্ছে আরেকটু বড় পলিপেপটাইড চেইন। এটা তখন কি হয়, এই যে সেকেন্ডারি স্ট্রাকচার গুলো ছিল, আলফা হেলিক্স ছিল, বিটা প্লিটেড শীট ছিল, এগুলোর মধ্যে আবার কিছু ইন্টারাকশন হয়ে বা কিছু উইক ফোর্স, নন কোভ্যালেন্ট ফোর্স, এগুলোকে কি করে কনফরমেশনাল চেঞ্জ করে ফেলে, আরেকটু কনভলিউটেড হয়, হ্যাঁ, আরেকটু এই চেঞ্জ হয়, সেই স্ট্রাকচারটাকে বা 3 ডাইমেনশন একটা স্ট্রাকচার ফর্ম করে। তখন আমরা এটাকে বলি টারশিয়ারি স্ট্রাকচার। যেমন ইমিউনোগ্লোবিন, আমাদের ব্লাডে আছে ইমিউনোগ্লোবিউলিন, এটা হচ্ছে একটা টারশিয়ারি স্ট্রাকচারের প্রোটিন। হ্যাঁ, যদি এই টারশিয়ারি স্ট্রাকচার ডিসরাপশন হয়, ইমিউনোগ্লোবিউলিনের ফাংশন গুলো ডিসরাপশন হয়ে যাবে। কোয়াটারনারি স্ট্রাকচারে থাকে হচ্ছে কয়েকটা পলিপেপটাইড চেইন, 2টা বা তার বেশি পলিপেপটাইড চেইন, আলাদা আলাদা পলিপেপটাইড চেইন যদি একসাথে কোনো নন কোভ্যালেন্ট ফোর্সের মাধ্যমে একসাথে থাকে, তখন সেটাকে আমরা বলি কোয়াটারনারি স্ট্রাকচার। যেমন এখানে হিমোগ্লোবিন দেখছো, হিমোগ্লোবিনের এই যে আলফা চেইন, এটা একটা আলফা চেইন, 2টা আলফা চেইন, আর এটা একটা বেটা চেইন, এটা একটা বেটা চেইন, 2টা বেটা চেইন, তাহলে 2টা আলফা চেইন আর 2টা বেটা চেইন, মোট 4টা গ্লোবিন চেইন বা 4টা পলিপেপটাইড চেইন মিলে একটা হিমোগ্লোবিনের কোয়াটারনারি স্ট্রাকচার ফর্ম হয়েছে। আরেকটা আমরা জানি ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, এটা নামে একটা এনজাইম আছে, এটার 2টা পলিপেপটাইড চেইন মিলে এই এনজাইমটা ফর্ম করে। তাহলে এতক্ষণ আমরা যে স্ট্রাকচার গুলোর কথা শুনলাম, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার ছাড়া বাকি স্ট্রাকচার গুলি যদি কোনো কারণে আমরা ডিসঅর্গানাইজড করি এবং আনফোল্ডিং করি, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় ডিনেচারেশন অফ প্রোটিন। ঠিক আছে? কিন্তু প্রাইমারি স্ট্রাকচার ডিনেচারেশন দিয়ে প্রাইমারি স্ট্রাকচার এর কোনো চেঞ্জ হবে না, প্রাইমারি স্ট্রাকচার ঠিকই থাকবে, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স গুলো ঠিকই থাকবে, এটা অল্টারেট হবে না। এই প্রাইমারি স্ট্রাকচার যে পেপটাইড বন্ড দিয়ে তৈরি, এটা যদি আমরা ব্রেকডাউন করতে চাই, তাহলে আমাদের এই প্রতিটা বন্ড হাইড্রোলাইসিস করতে হবে বা কোন একটা এনজাইম দিয়ে হাইড্রোলাইসিস করতে হবে এখানে।
তাহলে ডিনেচারেশন আমরা বলতে কি বুঝি, যে আনফোল্ডিং অ্যান্ড ডিসঅর্গানাইজেশন অফ সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন মলিকুল। এই ডিনেচারেশনের ফলে একটা প্রোটিন কি হয়, এর সলিবিলিটি কমে যেতে পারে, কখনো প্রিসিপিটেবিলিটি বাড়ে, আবার নর্মাল যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি এটাও লুজ করতে পারে। ডিনেচারেশন কখনো কখনো খুবই দরকারি, যেমন আমরা যে খাবারগুলো খাই, প্রোটিন যেগুলো খাই, সেগুলো যখন আমরা হিট দিই, হ্যাঁ, বা কুক করি, তখন কি সেই প্রোটিনগুলো ডিনেচারেশন হয়ে, দেখো এটা এখন লিনিয়ার সিকোয়েন্স হয়ে যাবে, তখন কি আমাদের ডাইজেস্টিভ এনজাইম যেগুলো, সেগুলো এখানে সহজে প্রতিটা পেপটাইড বন্ডের উপর কাজ করে একটা করে অ্যামিনো অ্যাসিড আলাদা আলাদা করে ব্রেকডাউন করে ফেলতে পারবে। ঠিক আছে, আবার কখনো কখনো এই ডিনেচারেশন আমাদের জন্য হার্মফুল হয়ে যায়, যেমন ইউরিয়া একটা বাই প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের বডির জন্য হার্মফুল। যদি কারো কিডনি ডিজিজ হয়, তখন বডি ইউরিয়া গুলো বের করে দিতে পারে না, আমাদের ব্লাডে ইউরিয়া জমা হয়ে থাকে, হ্যাঁ, তখন এই কন্ডিশনকে বলা হয় ইউরেমিয়া। আর তখন কি হয়, আমাদের ব্লাডে যে ইমিউনোগ্লোবুলিনস গুলো আছে, যেটা এক ধরনের প্রোটিন, এই চেইনগুলোকে ডিসরাপশন করে দেয়, এই প্রোটিনগুলোকে ডিসরাপশন করে দেয়, ফলে আমাদের ইমিউনিটিটা তখন কমে যায়। ডিনেচারেশনের জন্য কিছু ডিনেচারিং এজেন্ট লাগে, যেমন হিট দিলে প্রায় 60-70 ডিগ্রি বা তার উপরে হিট দিলে ডিনেচারেশন হবে প্রোটিন। এছাড়া অর্গানিক সলভেন্ট ইউরিয়া দিয়ে ডিনেচারেশন হয়, মেকানিক্যাল মিক্সিং দিয়ে হতে পারে, স্ট্রং অ্যাসিড বা বেস, ডিটারজেন্ট, আয়নস অফ হেভি মেটাল যেমন মার্কারি, লেড, এগুলোর আয়ন দিয়ে ডিনেচারেশন হতে পারে। তাছাড়া এক্স রে, আলট্রাভায়োলেট রে, হাই প্রেশার, এগুলো দিয়েও হতে পারে ডিনেচারেশন। এখন একটা প্রোটিন ডিনেচারেশন হলো, এটা কি আবার আগের কন্ডিশনে ফিরে যেতে পারে, বা যেটাকে আমরা বলবো রিনেচারেশন, এটা পসিবল? এটা কখনো সম্ভব হতেও পারে, কখনো নাও সম্ভব হতে পারে। ঠিক আছে, যেমন একটু আগে আমরা বললাম যে ইউরেমিয়া যদি হয়, তখন ইমিউনোগ্লোবুলিন চেইন গুলো নষ্ট হয়ে যাবে, তখন যদি আমরা ইউরেমিয়াটাকে সলভ করার জন্য, এই ইউরিয়া গুলো বডি থেকে বের করার জন্য যদি আমরা ডায়ালাইসিস করি, ইউরিয়া গুলো রিমুভ করে দেই, তাহলে এই ইমিউনোগ্লোবুলিন চেইন গুলো আবার রিঅ্যাসোসিয়েশন হবে এবং এর ফাংশন আবার রিগেইন করবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রোটিন সম্পর্কে কথা। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো আর কি। ম্যাডাম, ফাইব্রাস প্রোটিন এবং গ্লোমেরুলার প্রোটিনের ভিতরে কিছু পার্থক্য বলেন। ফাইব্রাস প্রোটিন আর গ্লোবিউলার প্রোটিন, যেটা বললাম